হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি তোমাদের সঙ্গে রয়েছে দীপ এবং তোমরা দেখছো ডব্লিউবি এসএসসি সেকেন্ড এসএলএসটি 2025-এর একটা ভিডিও। অর্থাৎ তোমাদের এই যে এসএলএসটি তোমরা সংস্কৃতে যারা স্টুডেন্ট রয়েছো তাদের জন্য আজকে সংস্কৃতে রামায়ণ টপিকের উপর আমি তোমাদের কিছু কোশ্চেন সেট আপ করেছি, অর্থাৎ প্র্যাকটিস সেট তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি এই প্র্যাকটিস সেটটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমি তোমাদের সঙ্গে এই ধরনের প্র্যাকটিস সেট এখন দিয়ে থাকবো যতক্ষণ না অবধি ডব্লিউবিএসএসএলটি শেষ হচ্ছে, ঠিক আছে। এবং তাছাড়া পরবর্তী সময়েও আমি এইরকম দিতে থাকবো, সমস্যা কোনো নাই। তো আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। প্রত্যেকটি প্রশ্ন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ঠিক আছে। এবং আমিও আপনাদের মতো একজন স্টুডেন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আশা করি এই রকম টপিক যদি তোমাদের সামনে একটা দুটো করে প্রশ্ন আলোচনা করা হয় তো আসলে তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো, এই যে এখানটায় আমি মোট তোমাদের জন্য কটা কোশ্চেন রেখেছি জানো? 31টা, ঠিক আছে। 31টা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, যেটা আলোচনা করবো এখন। তো চলো ধাপে ধাপে দেখা যাক কী কী কোশ্চেন আছে। তো এখানে প্রথমে রয়েছে যে নিচের মধ্যে কোনটি দেবনাগরী সংস্করণ, ঠিক আছে। তো এই কোশ্চেনটাতে অপশান দেওয়া আছে, দেখো, দাক্ষিণাত্য সংস্করণ, কাশ্মীর সংস্করণ, বোম্বাই সংস্করণ, বঙ্গাল সংস্করণ। এবং আমরা জানি রামায়ণের যে সংস্করণগুলো হয়েছে সেটি 4টা সংস্করণ হয়েছে, ঠিক আছে। দাক্ষিণাত্য সংস্করণ, কাশ্মীর সংস্করণ, বোম্বাই সংস্করণ এবং বঙ্গাল সংস্করণ। এখন আপনারা বলুন এর মধ্যে কোনটি সঠিক হবে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা সংস্করণে আলাদা আলাদা ভাষায় রচিত হয়েছে। তো এখন আপনাদের বলতে হবে কোন সংস্করণটি দেবনাগরী সংস্করণ। তো প্রথমত বলে দিই, এখানে প্রথমত বলে দিই, আপনারা অপশানগুলো দেখে খাতায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো নিচের মধ্যে কোনটি দেবনাগরী সংস্করণ, তো জানেন আপনারা সবাই, আশা করি বোম্বাই সংস্করণ, ঠিক আছে। এই বোম্বাই সংস্করণটা হচ্ছে দেবনাগরী সংস্করণ, ঠিক আছে। এবং তারপরে যেটা আছে পরে প্রশ্ন, দেখো, ম্যাকডোনাল্ডের মতে রামায়ণের রচনাকাল হলো, এখানে অপশান দেওয়া আছে 300 খ্রিস্টপূর্ব, ঠিক আছে। 300 খ্রিস্টপূর্ব আছে, 800 খ্রিস্টপূর্ব আছে, 800 থেকে 500 খ্রিস্টপূর্ব আছে এবং 500 খ্রিস্টপূর্ব আছে ম্যাকডোনাল্ডের মতে। তাহলে ম্যাকডোনাল্ডের মতে খ্রিস্টপূর্ব কোথায়? না, কিথের মতে। আমরা জানি কিথের মতে কিথ যেটা মন্তব্য করছেন সেটা হচ্ছে 400, ঠিক আছে, 400। তো এখানে 400 কোথাও নেই, এখানে 300 আছে। 300 হচ্ছে উইন্টার ইংস, ঠিক আছে, উইন্টার নিটস করেছেন, ঠিক আছে। এটাকে না উইন্টার নিটস করেছে। এবং 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, 500 খ্রিস্টপূর্বাব্দ আর 800 থেকে 500। তো আমরা সবাই জানি যে আনুমানিক আমাদের একটা কত না, আনুমানিক রয়েছে 600 থেকে কত 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এটা হচ্ছে রামায়ণের রচনাকালের সময়। কিন্তু এখানে যে অ্যান্সারটা হবে ম্যাকডোনাল্ডের মতে সেটি হচ্ছে 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। বোঝা গেল? 3 নম্বর কোশ্চেনটা দেখো, তুমি সব বলে দেখি, তোমরা আশা করি অনেকেই পারবে কোশ্চেনটা। ভূষণ নামক টিকা প্রাপ্ত হয় কোন সংস্করণ থেকে? বোম্বাই সংস্করণ, বঙ্গাল সংস্করণ, গৌড়ীয় সংস্করণ, কাশ্মীর সংস্করণ। আশা করি আপনারা সবাই অনেকেই পারবেন, ঠিক আছে। তো চলো তোমরা তোমার কমেন্টে বলে দাও কোনটা সঠিক অ্যান্সার হবে, আমি তো তখন করে দিচ্ছি, ঠিক আছে। ভূষণ নামক টিকা পাওয়া যায় বোম্বাই সংস্করণে, ঠিক আছে। এবং বঙ্গাল সংস্করণে কোনো রকম টিকা পাওয়া যায়নি, ঠিক আছে। আর পশ্চিমোত্তর বা কাশ্মীর সংস্করণে হচ্ছে কটক টিকা পাওয়া যায়। এটাতে কিন্তু কটক টিকা, ঠিক আছে, এটাতে কটক টিকা পাওয়া যায়। আর দাক্ষিণাত্য অর্থাৎ সংস্করণ বা যে সংস্করণটা গৌড়ীয় সংস্করণ বলতে কোনটা বলো তো? এই বঙ্গাল যা গৌড়ীয় তা একই, এখানে কোনো সংস্করণ পাওয়া যায়নি। আর বোম্বাইতে হচ্ছে ভূষণ নামক পাওয়া গেছে এবং কাশ্মীরে কটক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, রামায়ণের অপর নাম কি? এবারে বলো রামায়ণের অপর নামটা কি? রামায়ণের অপর নাম হচ্ছে, এখানে অপশান দেওয়া আছে পৌলস্ত্যবধ, ঠিক আছে। এখানে অপশান দেওয়া আছে পৌলস্ত্যবধ দেওয়া আছে, শতসাহস্রী সংহিতা দেওয়া আছে, চতুর্বিংশতি সাহস্রী দেওয়া আছে আর চতুর্বিংশতি সংহিতা দেওয়া আছে। এখন বলো কোন অ্যান্সারটা সঠিক হবে? রামায়ণের অপর নাম, রামায়ণে কত শ্লোক আছে? না, 24,000 শ্লোক, তাই তো। রামায়ণের 24,000 শ্লোক আছে। তো অপশান তোমাদের মধ্যে কোনটা? আশা করি অনেকেই পারবে, ঠিক আছে। তো কিন্তু তোমরা
আমার মনে হচ্ছে তোমরা ক খ গ ঘর মধ্যেই লাস্টের 3টে অপশনের মধ্যে অনেকটাই কনফিউজ আছো, কিন্তু এটা কোনোটাই নয়, পৌলস্ত্য বধ হবে। ঠিক আছে, এই অ্যান্সারটা সঠিক কোনটা? পৌলস্ত্য বধ। এটা হচ্ছে অপর নাম, অর্থাৎ নামের রূপান্তর বা নামান্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলা আছে যে রামায়ণ মহাকাব্যের প্রধান রস। রামায়ণ মহাকাব্যের প্রধান রস কোনটা? রামায়ণ মহাকাব্যের প্রধান রস হলো, তাহলে রামায়ণ মহাকাব্যের প্রধান রসটা কোনটা? রামায়ণ মহাকাব্যের প্রধান রস হচ্ছে করুণ রস হবে না, সিঙ্গার রস হবে না, বীর রস হবে না, অঙ্গীর রস হবে? কোনটা হবে তোমরাই বলো? রামায়ণ মহাকাব্যের প্রধান রস কোন রস? করুণ রস, করুণ রসাশ্রিত, এইটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর। 6 নম্বরটা দেখো, রামায়ণ মহাকাব্যের ক্ষুদ্রতম কাণ্ডের নাম কি? এখন বলো, এখানে অপশান দেওয়া আছে কি দেখেছো? যুদ্ধকাণ্ড দেওয়া আছে, বালকাণ্ড দেওয়া আছে, কিষ্কিন্ধা কাণ্ড, উত্তরকাণ্ড, এই সব কাণ্ডগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো কোন কাণ্ডটা হবে, অর্থাৎ কোন কাণ্ডের সর্গ সংখ্যা কতটি, সেইটি জানার পরে আমরা করতে পারবো। তো প্রথমে কোন কাণ্ড আছে? প্রথমে আছে বালকাণ্ড, তারপরে কি আছে? অরণ্যকাণ্ড, না কি বলো? তোমরাই বলো। অরণ্যকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, যুদ্ধকাণ্ড, উত্তরকাণ্ড, আর মাঝখানে সুন্দরকাণ্ড রয়েছে। ঠিক আছে, তাহলে কোনটা সবচেয়ে সঠিক অ্যান্সার হবে এখানে তোমরাই বলো। আর যেটাতে সর্গ সংখ্যা কম সেটাই হচ্ছে মোট ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ক্ষুদ্রতম কাণ্ডের নাম হচ্ছে কিষ্কিন্ধাকাণ্ড। ক্ষুদ্রতম কাণ্ডের নাম কোনটা তাহলে হলো? ক্ষুদ্রতম কাণ্ডের নাম হচ্ছে কিষ্কিন্ধাকাণ্ড, এটা হচ্ছে তোমাদের ক্ষুদ্রতম। ঠিক আছে, বোঝা গেল। আর যেটা আছে তোমাদের যুদ্ধকাণ্ড, যুদ্ধকাণ্ড তোমাদের হচ্ছে বৃহত্তম কাণ্ড। এই যুদ্ধকাণ্ডটা তোমাদের কোন কাণ্ড হবে? এই কাণ্ডটা তোমাদের বৃহত্তম কাণ্ড। বোঝা গেল, এটা হচ্ছে তোমাদের বৃহত্তম কাণ্ড। এবং 6 নম্বর 7 নম্বর কোশ্চেনটা দেখো, অশ্বমেধ যজ্ঞের বর্ণনা কোন কাণ্ডে রয়েছে? অশ্বমেধ যজ্ঞের বর্ণনা কোন কাণ্ডে রয়েছে? এখানে অপশান দেওয়া আছে দেখো, যুদ্ধকাণ্ড, বৃহত্তম কাণ্ড, ক্ষুদ্রতম কাণ্ড, উত্তরকাণ্ড। অশ্বমেধ যজ্ঞ বর্ণনা কোন কাণ্ডে দেওয়া রয়েছে বলো, কারা পারবে? যুদ্ধকাণ্ড হবে না, উত্তরকাণ্ড হবে না, বৃহত্তম, ক্ষুদ্রতম, অর্থাৎ বৃহত্তম কাণ্ড মানে কোনটাকে বললাম আগেরটায়, যে বৃহত্তম কাণ্ড মানে বলা হলো তোমাদের যুদ্ধকাণ্ড, আর ক্ষুদ্রতম কাণ্ড মানে কি বললাম তোমাদের এক্ষুনি? এটা হচ্ছে কিষ্কিন্ধাকাণ্ড, তাই তো? কিষ্কিন্ধাকাণ্ড বললাম। তো এখন বলো, অশ্বমেধ যজ্ঞের বর্ণনা কোন কাণ্ডে রয়েছে? উত্তরকাণ্ডে রয়েছে। ঠিক আছে, উত্তরকাণ্ড হচ্ছে রাইট অপশান। তারপর দেখো এখানে কি বলছে, এখানে রামায়ণ আশ্রিত নাটকটি হলো কি আছে? অভিষেক নাটক, অভিষেক নাটক দেওয়া আছে, প্রতিমা নাটক আছে, বাল রামায়ণ আছে, সব কয়টি আছে? অর্থাৎ অভিষেক নাটক হবে না, প্রতিমা নাটক হবে না, বাল রামায়ণ হবে না, সব কয়টি হবে? অভিষেক নাটক কার রচিত? অভিষেক হোক আর প্রতিমা নাটক হোক, এটা ভাষায় রচিত, রামায়ণকে আশ্রয় করে। আর বাল রামায়ণ অন্য কবি রচনা করেছেন, বাট এটা রামায়ণ আশ্রিতই। বোঝা যাচ্ছে, তাহলে মানে এর অপশানটা হবে তাহলে উত্তর সঠিক, সব কয়টি অ্যান্সার, তাই তো? চলো এবার নেক্সট দেখো কি কোয়েশ্চেন আছে তোমাদের জন্য। দেখো, ভাষ্যের রচিত নাটকটি হলো, এখানে কি বলছে এই অপশানটা দেখো ভালো করে। ঠিক আছে, আমি একটু করে নিই, হ্যাঁ তাহলে বুঝতে পারবে। 1 সেকেন্ড। আচ্ছা দেখো, এখানে কি বলছে, ভাষ্যে রচিত নাটকটি হলো, দেখো অপশানটা, প্রশ্নটাকে ভালো করে পড়বে, না পড়লে সমস্যা আছে এখানটায়। ভাষ্যে রচিত নাটকটি হলো প্রতিমা নাটক হবে না, হনুমান নাটক, অভিষেক নাটক, অনর্গল রাঘব। ঠিক আছে, এখানে অপশানগুলো 4টে অপশান দেওয়া আছে, এবং নিচ পোর্শানে তোমাদের দেখো প্রথম অপশান দেওয়া আছে, দ্বিতীয় অপশান, তৃতীয় অপশান, চতুর্থ অপশান। কোন অপশানটা ঠিক হবে সেটা তোমাদের দাগ দিতে হবে। বোঝা গেল? তাহলে এখানে কি হবে, যে ভাষে রচিত নাটক কোনটা? এখানে দেখো আমি আগে কি বলছিলাম এখন, যে প্রতিমা নাটক আর অভিষেক নাটক ভাষের নাটক, তাই তো? ভাষে রচিত নাটক। তাহলে দেখো ক আর গ এই অপশানটা আছে, দেখো ক আর গ কোথায় আছে? ক আর গ, আচ্ছা এইটাতে আছে। 1 সেকেন্ড, পেনটা আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, তাহলে এইটা আছে। ঠিক আছে, অর্থাৎ 3 নম্বর অপশানটা। বোঝা গেল? এইরকম করে আপনারা যারা দেখছেন নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে রাখো, আমি অনেক সময় লাইভে এসে আপনাদের বুঝিয়ে দেবো ব্যাপারটাগুলো। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখো, অরণ্যকাণ্ডে সর্গ সংখ্যা কত? অরণ্যকাণ্ডের সর্গ সংখ্যা কত? 77 নাকি 75? আশা করি এই প্রশ্নটা অনেকটাই সোজা তোমাদের জন্য। এখন তোমরা এইসব প্রশ্নের উত্তর দিতে না পারলে
ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে অনেক প্রশ্ন খুঁটিনাটি তথ্য জানতে হবে। দেখো সব কিছু কিন্তু একই আছে, 75, 77, 67, 68, ঠিক আছে। তাহলে কোনটা হবে এখানে? 77 কাণ্ড কোথায় আছে? 77 কাণ্ড বালকাণ্ডে আছে। এটা কোন কাণ্ডে? এটা বালকাণ্ডে। 75টি কাণ্ড কোথায় আছে? অরণ্যকাণ্ডে। 75 কাণ্ড কোথায় আছে? অরণ্যকাণ্ডে। আর 67 কাণ্ড বা 68 কাণ্ড কোথায় আছে? কিষ্কিন্ধার। কোথায়? কিষ্কিন্ধার কাণ্ডে কটি আছে? 67টি। কিষ্কিন্ধার কাণ্ডে 67টিতে, তাই তো? হ্যাঁ, কিষ্কিন্ধার কাণ্ডে 67টি। কিষ্কিন্ধার কাণ্ড এটা কোনটা? তাহলে 68টি হচ্ছে তোমাদের সুন্দরকাণ্ড। সুন্দরকাণ্ডের মধ্যে পড়ছে, বোঝা গেল? তাহলে এখানে রাইট অপশানটা কোনটা হবে? এখানে রাইট অপশান হবে 77 কাণ্ড। অরণ্যকাণ্ডের সংখ্যা কত? 77 নয়, অরণ্যকাণ্ডের সংখ্যা হচ্ছে 75টি। এইটা হচ্ছে তোমাদের রাইট অপশান, বোঝা গেল? আচ্ছা, এরপর লাস্টের কোশ্চেনটা দেখো কি বলা আছে। এখানে আছে দেখো, নিচের কোনটি রামায়ণ আশ্রিত নাটক নয়? ঠিক আছে, এখানে এক সেকেন্ড, হ্যাঁ এবার দেখো, দেখা যাচ্ছে ভালোভাবে? আচ্ছা দেখো, এখানে কি বলা আছে যে নিচের কোনটি রামায়ণ আশ্রিত নাটক নয়। এখন রামায়ণ আশ্রিত নাটক বলতে এখানে অপশান দেওয়া আছে দেখো, সেতুবন্ধন, অনর্ঘ্য রাঘব, প্রসন্ন রাঘব, আশ্চর্য চূড়ামণি। তাহলে কোনটা হবে? নিচের কোনটি রামায়ণ আশ্রিত নাটক নয়? সেতুবন্ধন, না অনর্ঘ্য রাঘব, না প্রসন্ন রাঘব, না আশ্চর্য চূড়ামণি? কোন প্রশ্নটা হবে এখানে? নিচের কোনটি রামায়ণ আশ্রিত নাটক নয়? তোমরাই বলো, তোমরা কমেন্টে লেখো এটাকে। সেতুবন্ধ আছে, অনর্ঘ্য রাঘব, প্রসন্ন রাঘব, আশ্চর্য চূড়ামণি, কোনটা হবে? কি মনে হচ্ছে? এখানে দেখো তোমাদের একটা কথা বলে দিই, সেতুবন্ধ আছে, অনর্ঘ্য রাঘব আছে, প্রসন্ন রাঘব আছে, আশ্চর্য চূড়ামণি আছে। এখন কোনটা কার লেখা তোমরাই বলো। অনর্ঘ্য রাঘব, যেটা অনর্ঘ্য রাঘব কার লেখা আছে? মুরারি। এটা হচ্ছে মুরারি, এটা কিন্তু রামায়ণ আশ্রিত, ঠিক আছে? এটি হচ্ছে রামায়ণ আশ্রিত, এটা রামায়ণ আশ্রিত। আর প্রসন্ন রাঘবটা কোনটা? জয়দেবের রচিত, এটাও কিন্তু রামায়ণ আশ্রিত, এটাও কিন্তু রামায়ণ আশ্রিত, ঠিক আছে? আর আশ্চর্য চূড়ামণি এটা কার রচিত? এটা হচ্ছে শক্তিভদ্রের রচিত, ঠিক আছে? আশ্চর্য চূড়ামণি শক্তিভদ্রের রচিত। সেতুবন্ধনটা কিন্তু রামায়ণ আশ্রিত নয়, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটাই তোমাদের জন্য রাইট অ্যান্সার, এটা তোমাদের জন্য রাইট অ্যান্সার, বোঝা গেল? তাহলে নিচের কোনটি রামায়ণ আশ্রিত নাটক নয়? না সেতুবন্ধ। তাহলে এটা এখানে যদি আরও একটা প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্ন বলো তো? যে নিচের কোনটি রামায়ণ আশ্রিত নাটক? এখানে কিন্তু সব কটি হবে, শুধু সেতুবন্ধনটা বাদ দিয়ে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর কোশ্চেনটা তোমাদের জন্য থাকবে। রাবণবধ মহাকাব্যটির রচয়িতা হলেন, কি হবে এখানে? তোমরাই বলো, এটা অনেকটাই সোজা। রাবণবধ মহাকাব্যটির রচয়িতা হলেন কে? ভাস, না ভবভূতি, না ভট্টি, না কুমার দাস? কোনটা? ভট্টি। কি ভট্টি হবে রাবণবধ? কি মনে হচ্ছে? ভট্টি হবে? রাবণবধ মহাকাব্যটির রচয়িতা হলেন ভাস, ভবভূতি, ভট্টি। আচ্ছা, ভাসের রচিত কোনটা? ভাষা তো বলাই হলো, মহাকাব্য ভাসের ভবভূতি, ভাসের ভবভূতি আছে, ভট্টি, কুমার দাস। তাহলে এখানে মহাকাব্যটি রাবণবধ, মানে এখানে কোনটা? রাবণবধ মানে কি? ভট্টি কাব্যম। ভট্টি কাব্যম হচ্ছে, ভট্টি কাব্যমটা কোনটা? ভট্টি কাব্যমের অপর নাম হলো রাবণবধ, ঠিক আছে? তাহলে ভট্টি কাব্য কে লিখেছিল? মহাকবি ভট্টি। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর। লক্ষ্মণ ভট্টের রচিতা চম্পু কাব্য। চম্পু কাব্যটি হলো লক্ষ্মণ ভট্টের রচয়িতা, বা চম্পু কাব্যটি হলো উত্তর চম্পু, চম্পু না রামায়ণ, রামকথা, না রামায়ণ চম্পু? এবারে বলো, এই প্রশ্ন উত্তর দাও তোমরা, উত্তর দাও তোমরা বলো। এটা এই যে 13 নম্বর কোশ্চেনটা তোমার জন্য থাকলো, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনটা দেখো, মনে রেখো 13 দাগের কোশ্চেনটা, হ্যাঁ? এবং নেক্সট কোশ্চেনটা দেখো। আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, যে নিচের কোনটি, এক সেকেন্ড, হ্যাঁ এবার দেখো কি বলা হয়েছে, নিচের কোন ক্রমটি সঠিক? আচ্ছা, আশা করি এই সব প্রশ্নের উত্তর তোমরা ভালো করে দিতে পারবে, ঠিক আছে? বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, অরণ্যকাণ্ড। 1 নম্বর অপশান। 2 নম্বর অপশান দেওয়া আছে দেখো, বালকাণ্ড আছে, অযোধ্যাকাণ্ড আছে, অরণ্যকাণ্ড আছে, কিষ্কিন্ধাকাণ্ড আছে। এবং তারপরে তাহলে কি প্রথমে সবগুলো দেখো, বালকাণ্ড আছে, এখানে অযোধ্যাকাণ্ড আছে,
এখানে কিষ্কিন্ধাকাণ্ড, অরণ্যকাণ্ড দুটো আছে। আচ্ছা, তাহলে এটা কোনটা হবে মনে করো? বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, তাই তো? তারপর কিষ্কিন্ধাকাণ্ড। তার মানে আমাদের এই অপশানটাই মনে হচ্ছে, খ অপশানটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর। রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ডের মধ্যে পড়ে না, রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ডের মধ্যে পড়ে না, কি পড়ে না মানে প্রক্ষিপ্ত কাণ্ডগুলো বলছে কোনটা? আচ্ছা, আদিকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরকাণ্ড, বালকাণ্ড। আদিকাণ্ড আর বালকাণ্ড তো একটাই কাণ্ড, তাই তো? আর লঙ্কাকাণ্ডর অপর নাম কি? আর উত্তরকাণ্ড, লঙ্কাকাণ্ড কোথায় গো? লঙ্কাকাণ্ড এটা যুদ্ধকাণ্ড, এটা যুদ্ধকাণ্ড। আর উত্তরকাণ্ড হচ্ছে কোনটা? একদম শেষের কাণ্ডটা, তাই তো? যেটাতে কত আছে? যেটাতে 111টি কাণ্ড রয়েছে। এবং এখানে প্রক্ষিপ্ত কাণ্ড কোনটা বলো? এখানে কি বলছে? রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ড, অর্থাৎ রামায়ণে আমাদের 7টি কাণ্ড রয়েছে। যেটা হচ্ছে কি কাণ্ড না, 7টি কাণ্ডের মধ্যে আমাদের কি কি রয়েছে বলো? আদিকাণ্ড বা বালকাণ্ড, অরণ্যকাণ্ড, আদিকাণ্ড, ওয়ান সেকেন্ড। আচ্ছা, তাহলে কি আছে না, রামায়ণে আদিকাণ্ড, বালকাণ্ড, ঠিক আছে? রামায়ণে কি রয়েছে? আদিকাণ্ড আছে, বালকাণ্ড আছে, তারপরে আছে অযোধ্যাকাণ্ড, তারপরে আছে অরণ্যকাণ্ড। আচ্ছা, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড। আচ্ছা, এক সেকেন্ড তোমাদের এটা প্রশ্নটা বলে দিই। আমি বোধহয় আগের প্রশ্নটা একটা মিস্টেক হয়ে গেছে আমার, আমি 1 সেকেন্ড বলছি। রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ডের মধ্যে পড়ে না আদিকাণ্ড, উত্তরকাণ্ড, বালকাণ্ড, লঙ্কাকাণ্ড। আচ্ছা, এখানে কোন প্রশ্নটা হবে না, আমাদের কাণ্ডগুলির মধ্যে কোনটা প্রক্ষিপ্ত? দুটোই প্রক্ষিপ্ত কাণ্ড পাওয়া যায়, সেটা হচ্ছে উত্তরকাণ্ড, আর একটা কোন কাণ্ড না, আদিকাণ্ড, তাই তো? আদিকাণ্ড আর উত্তরকাণ্ড, আমাদের মধ্যে প্রক্ষিপ্ত। তাহলে আমরা জানি সকলেই যে প্রক্ষিপ্ত কাণ্ডগুলো আমি রেড দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কোনটা কোনটা হবে। আদিকাণ্ড, উত্তরকাণ্ড হচ্ছে প্রক্ষিপ্ত কাণ্ড, আর বালকাণ্ড যা আদিকাণ্ড তাহলে পড়ে থাকলো কোনটা? লঙ্কাকাণ্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে লঙ্কাকাণ্ডই হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? এরপর নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, আমি এখানে যেটা মিস করলাম, হ্যাঁ এখানে আমি ঠিকই মিস করলাম, না মিস নয়, ঠিক আছে কোশ্চেনটা করা। আচ্ছা চলো, 15 হয়ে এলো, 17 নম্বরে। এইবারে বলো 17 নম্বরটা দেখো তোমাদের জন্য। এক্সেন আরও একটু বড়ো করে দিই। হ্যাঁ, এবার দেখো এখানে কি বলেছে? রামায়ণ থেকে প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ টিকাকারের নাম বলো। রামায়ণ থেকে প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ টিকার নাম ফার্স্টে আগে জানো, তারপর টিকাকারের নাম বলবে। ঠিক আছে, অর্থাৎ এটা অনেকটাই টাফ কোশ্চেন। আই হোপ কোশ্চেনগুলো তোমাদের মনে যাচ্ছে। ঠিক আছে, তো রামায়ণ থেকে প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ টিকাকারের নাম বলো। গোবিন্দরাজ, রামানুজীয় টিকা। রামানুজীয় টিকার নাম কে লিখেছেন? টিকাকার কে আছে? রামানুজ, তাই তো? আর নাগেশ ভট্ট তিলক টিকা। দাঁড়াও আমি লালটা নিয়ে নিই। হ্যাঁ, গোবিন্দরাজের টিকার নাম কোনটা? গোবিন্দরাজের টিকার নাম হলো রামায়ণ ভূষণ। বোঝা গেল? রামায়ণ ভূষণ। তাহলে কি রামায়ণ ভূষণ, এটা হচ্ছে গোবিন্দরাজের টিকার নাম। আর রামানুজের টিকাকার হচ্ছেন রামানুজ। এবং নাগেশ ভট্ট কি? নাগেশ ভট্ট হচ্ছে তিলক টিকা। নাগেশ ভট্ট তিলক টিকা রচনা করেছেন। ঠিক আছে, তিলক টিকা। এখন এখানে বলেছে সর্বশ্রেষ্ঠ টিকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ টিকা, আর নাগেশ ভট্ট যেটা, এটাই হচ্ছে আমাদের তিলক টিকা পড়ছে। ঠিক আছে, রচনাকর টিকাকার। এবং রামানুজ টিকা এটা হচ্ছে প্রাচীনতম টিকা। তাহলে কি এটা হচ্ছে প্রাচীনতম টিকা। বোঝা গেল? এখন এখানে তাহলে উত্তরটা সঠিক অ্যান্সার কোনটা হলো? সঠিক অ্যান্সার কোনটা হলো? তিলক টিকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ টিকা, টিকাকারের নাম কি? নাগেশ ভট্ট। অ্যান্সার হলো, দেখো এখানে তাহলে রামানুজ কোনটা জানতে পারলে? রামানুজ হচ্ছে প্রাচীনতম টিকা, যেটা লিখেছেন হচ্ছে রামানুজ লিখেছেন। আর গোবিন্দরাজের ছাড়ো, এটা হচ্ছে একটা ফালতু অপশান দেওয়া আছে। ঠিক আছে, নাগেশ ভট্ট তিলক টিকা। ঠিক আছে, বোঝা গেল? নাগেশ ভট্ট হচ্ছে টিকাকার, তিলক টিকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ টিকা। ঠিক আছে, এরপর কোশ্চেনটা দেখো 17 নম্বরে। রামায়ণ রচিত হয়েছে কোন ছন্দে? তাই তো, রামায়ণ রচিত হয়েছে কোন ছন্দে? অনুষ্টুপ, গায়ত্রী, ত্রিষ্টুপ ছন্দে, জাতি ছন্দে। আসলে এই প্রশ্নটা তোমরা অনেকেই পারবে, তো চলো এই কোশ্চেনটা তোমরা করবে। তাহলে কত থাকলো? 13 আর 17টা তোমরা কমেন্ট সেকশানে বলবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, রামায়ণ রচনাকাল। তাহলে রামায়ণ রচনাকাল কত?
400 খ্রিস্টাব্দ দেওয়া আছে এখানে, 400 খ্রিস্টপূর্ব, 300 খ্রিস্টপূর্ব, 500, 600 থেকে 200। আমি আগের প্রশ্নে বলেছিলাম মনে করো যে 600 থেকে 200 হচ্ছে আনুমানিক ধরা হয়েছে রচনাকালটা, তাই তো। আর 300 যেটা, এটা কার মতে 300 যেটা, এটা হচ্ছে, এক সেকেন্ড পেনে কালটা চেঞ্জ করে নেই। আচ্ছা 300 খ্রিস্টাব্দ কারটাই বলছিলাম না, উইন্টার ইনস, তাহলে কি উইন্টার ইনসে বলে, উইন্টার নিথস, ঠিক আছে, উইন্টার নিথস বলেছে 300 খ্রিস্টপূর্বাব্দে। আর 400 হচ্ছে কিদ বলেছে। 500 কে বলেছে, 500 তো কেউ বলেনি, ঠিক আছে। তাহলে 600 থেকে খ্রিস্টপূর্ব, 600 থেকে 200 হচ্ছে, এটা হচ্ছে আনুমানিক রচনাকাল। তাহলে সঠিক অংশ কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে 600 থেকে 200 খ্রিস্টাব্দ। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, উর্মিলা হলো রামের স্ত্রী। উর্মিলা হলো রামের স্ত্রী, দশরথের পত্নী, লক্ষণের স্ত্রী, ভরতের স্ত্রী। রামের স্ত্রী কে? প্রথম অপশানটাতে ইন্ডিকেটিভ, রামের স্ত্রী কে? সীতা। রামের স্ত্রী কে? সীতা তো। তারপর দশরথের পত্নী, এটাও তো বাদ যাবে। ভরতের স্ত্রী, ভরতের স্ত্রী, লক্ষণের স্ত্রী, তাহলে কার স্ত্রী হবে? এই প্রশ্নটা উত্তর দেওয়া তাহলে সবাই চেষ্টা করো। কি আছে? উর্মিলা হলো রামের স্ত্রী, দশরথের পত্নী, লক্ষণের স্ত্রী, ভরতের স্ত্রী, তাহলে কোনটা হবে বলো তোমরা? এখানে দেখো রামের স্ত্রী হচ্ছে স্ত্রী, দশরথ, উর্মিলা কি? তাহলে রামের স্ত্রীর মধ্যে সীতা হচ্ছে রাম, ঠিক আছে। তাহলে মান্ডবী হচ্ছে ভরত, তাহলে এখানে কি ভরতের স্ত্রী নাম কি? মান্ডবী। মান্ডবী হচ্ছে ভরতের স্ত্রীর নাম। বোঝা গেল। তারপরে কি আছে? লক্ষণের স্ত্রী। লক্ষণের স্ত্রী কোনটা হবে? লক্ষণের স্ত্রীটাই তো হবে উর্মিলা, আর রামের স্ত্রী তো সীতা। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হলো? সঠিক অ্যান্সার লক্ষণের স্ত্রী। বোঝা গেল। এরপর নেক্সট কোশ্চেন দেখো, রামায়ণের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা খুবই সোজা, ঠিক আছে। রামায়ণের রচয়িতা তোমরা সবাই পারবে, তাই আমি এটা করলাম না, ঠিক আছে। মহর্ষি বাল্মীকি, মহর্ষি বাল্মীকি, সব মহসিন বাল্মীকি। দেখো তোমরাই এর সঠিকটা খুঁজে বের করো, ঠিক আছে। চলো তাহলে পরের কোশ্চেনটা দেখো। তাহলে 20, 13, 17 তোমরা নিজেরাই করবে, কেমন। এখানে দেখো তারাবত, আচ্ছা সরি এখানে স্পেলিংটা মিস হয়েছে, এখানে তারকাবধ হবে। এক্সট্রা আমি লিখে দিচ্ছি, তারকাবধ, তারকাবধ। এক সেকেন্ড, তারকাবধ। আচ্ছা এবার চলো, তাহলে কি হলো? তারকাবধ কাহিনী বর্ণিত হয়েছে বালকাণ্ডে, অরণ্যকাণ্ডে, যুদ্ধকাণ্ডে, উত্তরকাণ্ডে। কোন কাণ্ডে বলো? তারকাবধ কাহিনী বর্ণিত হয়েছে তোমাদের উত্তরকাণ্ডে, ঠিক আছে। একদম শেষে তারকাবধ করেছে, উত্তরকাণ্ডে রয়েছে তোমাদের, কি তাই তো? তারকাবধ কাহিনী কোথায় বর্ণিত হয়েছে? বালকাণ্ডে না অরণ্যকাণ্ডে, যুদ্ধকাণ্ডে, উত্তরকাণ্ডে? কোন কাণ্ডে? উত্তরকাণ্ডে, বালকাণ্ডে হবে, ঠিক আছে। তো তোমরা দেখে নিও তারকাবধ কাহিনী, ঠিক আছে। অর্থাৎ বালকাণ্ডে কি কি আছে তাহলে? না রামায়ণ রচনার সূত্রপাত, দশরথ কর্তৃক সিন্ধুবধ ও অন্ধমুনি কর্তৃক শাপ প্রদান, ঠিক আছে। এবং তারকাবধ ও রামের বিবাহ, পরশুরামের পদার্পণ, ঠিক আছে, অর্থাৎ দর্পচূর্ণ যেটা, ঠিক আছে। এই সব দৃশ্য বর্ণনা করা হয়েছে বালকাণ্ডে। বোঝা গেল। অরণ্যকাণ্ডে তো ওই খড় দূষণ বধ এই সব আছে। তাহলে এই উত্তরটা পেয়ে গেছো। এবং নেক্সট কোশ্চেন দেখো, 22 দাগের কোশ্চেন, ঠিক আছে। রামায়ণ অধ্যায় হলো, রামায়ণ অধ্যায়ের সংখ্যা কটি? 600টি। রামায়ণের অধ্যায়ের সংখ্যা কটি আছে বলো? রামায়ণ অধ্যায়ের সংখ্যা হলো 600টি, 500টি, 505টি, 507টি। কোনটা হবে সঠিক অ্যান্সার? 600টি হবে না 500টি হবে? চলো 500টি হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 23 নম্বর, দশরথের পুত্রীষ্টি যজ্ঞ করেন কোথায়? কার নির্দেশে? কৈকেয়ীর নির্দেশে। পুত্রেষ্টি কেন করছিল বলো তো? পুত্রেষ্টি যজ্ঞটা এই জন্য করেছিল, তার পুত্র হয়নি বলে। কার? দশরথের পত্নীর। দশরথের 3 জনের পত্নী ছিল, তাদের পুত্র হয়নি বলে সেজন্য যজ্ঞ করতে হয়েছিল। কার নির্দেশে? কৈকেয়ীর নির্দেশে না ঋষি সিংহের নির্দেশে না উর্মিলার নির্দেশে না অঙ্গদের নির্দেশে? কৈকেয়ী তো দশরথের পত্নী, তাই তো। উর্মিলা হচ্ছে তার পুত্রবধূ, ঠিক আছে। তাহলে এখানে ঋষি সিংহের নির্দেশে। বোঝা গেল। এই উত্তরটা কোথায় হবে? না ঋষি সিংহের নির্দেশে, ঠিক আছে। এরপর নেক্সট দেখো কোনটা আছে। জামদাগ্নি রেণুকার পুত্র হলো বালি, পরশুরাম, বলি আর কুবজা। তাহলে কোনটা সঠিক অ্যান্সার বলো? জামদগ্নি রেণুকার পুত্র কে? জামদগ্নি রেণুকার পুত্র কে বলো? উত্তর দাও তোমরা। পরশুরাম, এটা হবে রাইট অ্যান্সার, পরশুরাম, ঠিক আছে। জামদগ্নি রেণুকার পুত্র
পরশুরাম। সেতু নির্মাণ করেন কে? সেতু নির্মাণ করেন কে? নীল, নল, বালি, হনুমান। আমরা তো জানি মনে হয় যে হনুমান সেতু নির্মাণ করছিল নাকি, তাই তো? বলো, উত্তর দাও, উত্তর দাও, কমেন্ট সেকশনে উত্তর করো। আচ্ছা, এটা এই কোশ্চেনটাও থাক তোমাদের জন্য। তাহলে 13, 17, 20 আর কত 25 তোমাদের জন্য থাকলো 4টা কোশ্চেন। কমেন্ট সেকশনে কমেন্ট করবে, হ্যাঁ। আর আশা করি প্রশ্নগুলো কেমন হয়েছে, তোমাদের কোন প্রশ্ন সবচেয়ে বেশি ভালো লাগছে বা ইম্পর্টেন্ট লাগছে সেটা মনে করো। আচ্ছা, এক সেকেন্ড, আমি না হলে এটা করে দিই তোমাদের, ঠিক আছে? সেতু নির্মাণ করেছে এক ধরনের নল, ঠিক আছে? এটা হবে নল, বোঝা গেল? সেতু নির্মাণ করেছে কে? আর নল। এরপর নেক্সট কোশ্চেন দেখো, সুগ্রীবের স্ত্রীর নাম ছিল রুমা, মালা, শান্তা, শবরী। তাহলে কোনটা হবে? সুগ্রীবের স্ত্রীর নাম ছিল রুমা, মালা, শান্তা, শবরী। কোন উত্তরটা সঠিক? বলো বলো বলো, কোনটা হবে? রুমা? হ্যাঁ, একদম রুমাই হচ্ছে সঠিক অ্যান্সার। সুগ্রীবের স্ত্রী। সুগ্রীব কে ছিল বলো তো? সুগ্রীব কে ছিল? কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার প্রশ্ন এইটাই যে সুগ্রীব কে, ঠিক আছে? আমি তোমাদের এখানে তোমাদের জন্য একটাই কোশ্চেন যে সুগ্রীব কে, এইটা তোমাদের কমেন্ট সেকশনে আমার উত্তর চাই, ঠিক আছে? চলো নেক্সট। কি রামায়ণ মহাকাব্যে কৈকেয়ীর দাসী ছিলেন কে? রামায়ণ মহাকাব্যে কৈকেয়ীর দাসী ছিলেন কে? দাসী কে বলো তো? যার দাসীটা কে বলো তো? কৈকেয়ী যে দাসী ছিল, তাকে দাসীর পরামর্শ নিয়ে মাতা কৈকেয়ী অর্থাৎ সে কি করছিল? রামকে বনবাসে পাঠিয়েছিল, বুঝতে পেরেছো? এবং তার ছেলেকে সিংহাসনে বসিয়েছিল। তাহলে কোনটা হবে এখানে? মন্থরা। রামায়ণ মহাকাব্যে কৈকেয়ী দাসী ছিলেন মন্থরা, ঠিক আছে? 7 নম্বর। তারপরে কত আছে? 28 দেখে দেখো, নিম্নোক্ত, আমি একটা ছোট করে দিচ্ছি না হয়, হ্যাঁ। এবারে দেখো, আচ্ছা এবারে বলো এখানে কি বলছে যে নিম্নোক্ত, এখানে দেখো এবারে যে নিম্নোক্ত কাব্যগুলোর মধ্যে কোনটি সংস্কৃত ভাষায় রচিত হয়নি? সেতুবন্ধন, রামচরিত, ভট্টিকাব্য, ঠিক আছে? তাহলে কি কি প্রশ্ন দেওয়া আছে? নিম্নোক্ত কাব্যগুলোর মধ্যে কোনটি সংস্কৃত ভাষায় রচিত হয়নি? সেতুবন্ধন, রামচরিত, ভট্টিকাব্য। তাহলে কোন উত্তরটা সঠিক হবে বলো? কোনটি সঠিক হবে? সেতুবন্ধন, রামচরিত, ভট্টিকাব্য। ভট্টিকাব্য তো আমরা সবাই পড়েছি গ্র্যাজুয়েশনে, ঠিক আছে? তাহলে এটা কোথায় হবে ভট্টিকাব্যটা? ভট্টিকাব্য সংস্কৃত রচিত তো পড়েছি, সব করিতে হবে না, এটাও ভুল। আর রামচরিত সংস্কৃত রচনা, ঠিক আছে? তাহলে সেতুবন্ধন নাকি? সেতুবন্ধনই রাইট অ্যান্সার। তাহলে এখানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, যে সেতুবন্ধন, ঠিক আছে? কারণ কোনটি রচিত হয়নি? সংস্কৃত ভাষায় রচিত হয়নি সেতুবন্ধন। প্রশ্নটা দেখে নাও, তোমাদের কোন প্রশ্ন সবচেয়ে বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করে বলবে। এবং হ্যাঁ, তোমাদের জন্য যদি যারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখেছো তারা আমাকে অ্যাটলিস্ট কমেন্ট করে জানিও যে আমার কোশ্চেনগুলো কেমন হয়েছে এবং তোমাদের উপযোগ্য কিনা, ঠিক আছে? কারণ আমিও এই ধরনের কোশ্চেন তৈরি করেছি, নিজেও প্র্যাকটিস করছি এইভাবে, ঠিক আছে? আমিও কোনো রকম টিউশন নেইনি বা কোনো কোচিংয়েও ভর্তি হয়নি। আর তোমরা এই গ্রুপ স্টাডিতে, এটা এক ধরনের গ্রুপ স্টাডি বলতে পারো, এই গ্রুপ স্টাডিতে তোমরাও জয়েন হয়ে না আশা করি তোমাদের অনেকটাই উপকৃত হচ্ছ, যেখানে তোমাদেরও অনেক কোশ্চেনটা আলোচনা হচ্ছে, ঠিক আছে? এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা কম আছে, যদি চ্যানেল সাবস্ক্রাইব যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন আমি তোমাদের জন্য একটা কাজ করতে পারি, লাইভে এসে সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরবো, যেটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনটা উত্তর দাও। নিচের মধ্যে কোনটি রামায়ণের রূপান্তর? পৌমচরীয়, ঠিক আছে? রামায়ণের রূপান্তর হচ্ছে নিচের মধ্যে কোনটি রামায়ণের রূপান্তর? পৌমচরীয়, রামচরিত, রঘুবংশচরিত, পৌলস্তবধ। কোনটা রামায়ণের রূপান্তর? বলো, তোমরা এই উত্তর দাও। এরকম করলে হবে? পৌমচরিত মানে, প্রথমে বলো পৌমচরিত মানে কি? এটা তো ফার্স্ট অপশন আছে। তাহলে পৌমচরিত মানে কি? এর অপর নাম কি? পদ্মচরিত। পদ্মচরিত এই কি? পদ্মচরিতটা কোথা থেকে এসেছে? রামায়ণের রূপান্তর, এটাই সঠিক, ঠিক আছে? আর কোনটা নয়। পৌলস্তবধ কোথায়? পৌলস্তবধ তো হলো অপর নাম, রঘুবংশচরিত অপর নাম, রামচরিত অপর নাম, এগুলো অপর নাম, রামান্তর নয়, মানে রামের রূপান্তর নয়, রামায়ণের রূপান্তর পৌমচরিত, বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো এখানে কিছু পদ্মচরিত অপর নাম কি? যেই প্রশ্নটা বলছি বা আগেরটায়, যে পদ্মচরিত অপর নাম কোনটা, সোজা হয়তো এটা তোমরাই বলবে, ঠিক আছে? অ্যান্সারটা কোনটা হবে বলো? এখানে অপশান দেওয়া আছে রামচরিত, শ্রীরাম পাঁচালী, পৌমচরীয়, মহৎচরিত। কোনটা হবে?
পৌমচরিত আগেরটাই তো বললাম এখনই, পদ্মচরিত অপর নাম পৌমচরিত, ঠিক আছে। তারপরে দেখো শেষ প্রশ্ন কি আছে, এই প্রশ্নটা শেষ। ক্ষেমেন্দ্র মিত্রের রচিত কাব্যের নাম হলো, ঠিক আছে, ক্ষেমেন্দ্র মিত্রের রচিত কাব্যের নাম কি? রামায়ণ মঞ্জরি, রামচরিত, কুন্দমালা, বাল রামায়ণ, কোনটা হবে? ক্ষেমেন্দ্র মিত্রের রচিত কাব্যের নাম কোনটা বলো? ক্ষেমেন্দ্র মিত্রের রচিত কাব্যের নাম কোনটা হবে? রামায়ণ মঞ্জরি না রামচরিত না কুন্দমালা বাল রামায়ণ, কোনটা হবে বলো? এই প্রশ্নটা কি তোমরা করবে? ঠিক আছে, না হলে এই প্রশ্ন তাহলে কত? 13, 17, 20, 25, 31, এই 5টা প্রশ্ন তোমাদের জন্য থাকলো, ঠিক আছে। এই 5টা প্রশ্ন তোমাদের জন্য থাকলো। আমি আরেকবার না হয় নাম্বারগুলোকে ভালো করে লিখে দিচ্ছি, ঠিক আছে। কত তাহলে? 1 সেকেন্ড। এই প্রশ্নগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলবে। 13, 17, 20, 25 আর 31। ভিডিওটি যারা যারা সম্পূর্ণ দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমি এই ধরনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকবো, ঠিক আছে। এবং আশা করি আমিও তোমাদের মতো প্রথমে বলে রেখেছিলাম, আজ শেষেও বলছি যে আমিও তোমাদের মতো একটা স্টুডেন্ট, ঠিক আছে। আমার MA করা আছে এবং সংস্কৃতে MA B.Ed করা আছে, এবং আমিও পরীক্ষা দেব, ঠিক আছে। তোমাদের মতনই পড়ছি, সমস্যা কিছু নেই। তো তোমরা, আমি চাই গ্রুপ স্টাডিতে যেরকম হয় ভালো, মানে যেরকমভাবে আলোচনা হয়, লাইভে যদি আসি তাহলে আশা করি তোমাদেরও অনেকটা মোটিভেশন জাগবে, এবং তোমরাও আমার সঙ্গে করতে পারবে, আমি তোমাদের সঙ্গে করতে পারবো, একটা নিজের মধ্যে বন্ডিং তৈরি হবে। এটাই হচ্ছে আশা করি। এটা অনেক কোচিং সেন্টার থেকেও আমার মানে মেন্টাল প্রেশার অনুযায়ী আমি তোমাদের ভালো কথা বলছি যে এইরকমটা হবে, তোমাদেরও অনেকটা উপকার হবে। তো চলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং সাবস্ক্রাইব আমার যদি একটু বেশি হয়ে যায়, মানে আমি সাবস্ক্রাইব যেন বলছি না তোমাদেরকে, সাবস্ক্রাইব বেশি হয়ে যায় তখন লাইভে এসে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে। তখন তোমরাও আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের বলবো, ঠিক আছে। আর তুমি কোনো কোশ্চেন করলে আমি সেটা বলবো, আমি তোমাদের কোনো কোশ্চেন করতে পারি, অনেক কিছু কথা হবে, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। এবং হ্যাঁ, প্রথমে আমি মাপ চাইছি, আমার কথা হয়তো জড়িয়ে যাচ্ছে বা স্পিডে কথা বলছি। প্রথম আমি নিজে জানি না, তোমাদের মতো স্টুডেন্ট, ভুল হলে ক্ষমা করবেন, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।